কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আপনারা এ বিষয়ে সব জেনে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ার কারণে আগেভাগেই মানুষ এই সংবাদটি জেনেছে, এই খবরটি জেনেছে। আমি গতকালই চেয়েছিলাম এটি নিয়ে একটি ভিডিও বানাবো, কিন্তু পরে আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম। কী কারণে? প্রথম যখন সংবাদটি আমরা পেলাম সাংবাদিক হিসাবে পরশু রাত্রে তখন ১টা বাজে। শেষ মুহূর্তে আমরা এই রিপোর্টটি ধরিয়েছিলাম যুগান্তরে। যাই হোক, তো প্রাইমারি সংবাদটা একভাবে আসে। একজন নারী ধর্ষিত হয়েছে কুমিল্লার মুরাদনগরে। তারপরে তার একটি বিবস্ত্র করা জঘন্য, এটা মুখে বলাও যায় না, এমন একটি ভিডিও বাইরে চলে আসছে, ভাইরাল হয়ে গিয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য আমরা সকাল থেকে আমাদের সাংবাদিককে স্পটে পাঠাই। এর মধ্যে কিন্তু লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়ার বাইরেও মেইনস্ট্রিম মিডিয়াগুলো নানান রকম, তারা নানানভাবে যে যার মতো করে তারা এইটিকে সংবাদ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করল। সংবাদ তো বটেই, কিন্তু আমার খুব খারাপ লেগেছে যে এখনো আমরা দেখছি যে সাংবাদিকতার ইথিক্সটা আমরা অনেকেই মানছি না। যোগাযোগ মাধ্যমে যেটি সংবাদ, সেটি যারা আমরা মেইনস্ট্রিম মিডিয়ায় কাজ করি, সেটি সেইভাবে উপস্থাপন করা কিন্তু সংবাদ না। সংবাদের কতগুলো বেসিক ক্যারেক্টার থাকে, কতগুলো বিধিবিধান আছে, অনেক দিক বিচার বিবেচনা করে সেই সংবাদটিকে জনগণের সামনে উপস্থাপন করতে হয়। এবং সকাল থেকে আমরা বিভ্রান্ত হচ্ছিলাম। এক ধরনের মিডিয়াতে এক ধরনের কন্টেন্ট বানানো হচ্ছে, তাদের মাল্টিমিডিয়াতে, টেলিভিশনগুলোতে এক ধরনের কন্টেন্ট চলে আসতেছে ইউটিউবে, এবং খুবই দুঃখজনক যে এই ভিডিও মানে চিন্তাই করা যায় না যে ভিডিও আপনারা যারা দেখেছেন এটি দেখার মতো দৃশ্য না। যাই হোক, অনেকে ভিডিও একটু ব্লার করে দিয়ে তারা এই ভুক্তভোগী নারীর এই তার সাক্ষাৎকারও প্রচার করেছেন। যাই হোক, এই ভিডিওটা আমি একটু বিলম্বে বানালাম এই কারণে, আমি অনেকগুলো কন্টেন্ট দেখলাম এবং আজকে সব পত্রিকারও আমি নিউজ পড়লাম। দেখলাম যে খুব দুর্ভাগ্য, এক পত্রিকায় এক একভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে। আমি ভিডিওটা বেশি বড় করব না। সংক্ষেপে আমার যে অবজারভেশন, আমি যেটা ফিল করি একজন সাংবাদিক হিসাবে, এবং এখন পর্যন্ত যা জানতে পেরেছি, আজকে সকালেও কিন্তু একটি ভিডিও, আরেকটি ভিডিও কিন্তু সামনে আসছে, সেটিও আমাদের সাংবাদিক আমাদের পাঠিয়েছে। সেটিও দেখার মতো না। সেখানে দেখলাম যিনি ধর্ষক, সেও বিবস্ত্র এবং তাকে বিবস্ত্র অবস্থায় পেটানো হচ্ছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে। আমি বিষয়টাকে কিভাবে দেখি? প্রথমত হলো, এই ঘটনার যেটুকু সামনে এসেছে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই ফৌজদারি অপরাধ, যে বা যারা করেছে। এটা নিয়ে আমি মনে করি যে একটি নিরপেক্ষভাবে, নির্মোহ দৃষ্টিতে, পুঙ্খানুপুঙ্খানুভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনার একটি ইনভেস্টিগেশন হওয়া জরুরি। তাহলে পুরো ঘটনাটা মূল্যায়ন করা সহজ হবে, এবং সেটি কিন্তু আসলে আমাদের এই মামলার তদন্তের ক্ষেত্রে কাজে দেবে। একটা তো হলো যে অপরাধ সংগঠিত হয়েছে, ধর্ষণ। সেটি মেডিকেল রিপোর্ট এক্সেট্রা, এক্সেট্রা আইনি কাঠামোতে প্রমাণিত হবে। আশা কথা হলো যে মূল কালপিট ফজর আলী সহ আর যারা ভিডিও করেছে, এই ভাইরাল করে দিয়েছে, ভিডিও করেছে, বিবস্ত্র ভিডিও, তাদের পরিচিতিও সামনে আসছে, তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ইত্যাদি। কিন্তু আমি দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক একটা এজেন্ডা ফিক্সড করার চেষ্টা কেউ করেছে, অপচেষ্টা। এটা কিন্তু আমি সমর্থন করি না। ভাই, দেশটা তো আমাদের। এটা কি হিন্দু কি মুসলিম, নাগরিক তো।
ভুক্তভোগী নারী একজন বাংলাদেশের নাগরিক। আপনি হিন্দু মুসলিম কেন দেখবেন? নাগরিক হিসাবে এটি তার প্রতি চরম অন্যায় হয়েছে। এটি বিচার পাওয়ার তার রাইট আছে। এটিকে হিন্দু সংখ্যালঘু বলে অনেকে এটিকে একটি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক, পুরো ঘটনাটা বিশ্লেষণ করতে হবে। এটা আমি আশা রাখি আমি আর এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তাহলে এটা নিয়ে অনেকে আবার অনেক কিছু বলার চেষ্টা করবেন। আমি বললাম পুরো ঘটনা বিশ্লেষণ করতে হবে। ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা মেডিকেল রিপোর্ট সহ আইনি কাঠামোতে উনি মামলা করেছেন ভিকটিম। মামলা অনুযায়ী আইন তার নিজস্ব গতিতে চলবে। আসামি পুলিশের কাছে আছে, অতএব আসামি ধরা নিয়ে সমস্যা নাই। আবার যারা বিবস্ত্র করে ভিডিও করেছে তারাও গ্রেপ্তার হয়েছে। অতএব এই মামলা তদন্ত এবং বিচার কাজ তদন্ত শেষ করে বিচার কাজ শুরু করতে বেশি আর বেগ পেতে হবে না। আমি চাই এর সঙ্গে যুক্ত করতে যে এই ঘটনার পিছনে কারুর কোনো দুরভিসন্ধি ছিল কিনা, যে এই একটি ঘটনাকে পুঁজি করে রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেয়া, একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেয়া, এরকম কিছু ছিল কিনা, দূরবর্তী কোনো পরিকল্পনা ছিল কিনা। আমরা অলরেডি জেনেছি কিন্তু ফজর আলীর সঙ্গে এবং যারা বিবস্ত্র করে ভিডিও করেছে তাদের অনেক দ্বান্দ্বিক সম্পর্ক ছিল, বিরোধ ছিল এবং তাদের একটা দলীয় পরিচয় সামনে এসেছে। যাই হোক, আমি মনে করি যে কেউ আল্লাহর রাস্তে সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করবেন না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সমস্যা আমরাই সলভ করব। এই ঘটনাটি পৈশাচিক নারকীয় ঘটনা, এরকম ঘটনার কথা আমরা শুনতে চাই না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদের সমাজের প্রত্যেকে যে যেখানে আছি সেইখান থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রকে এই বিষয়ে আরো কঠোর হতে হবে, প্রশাসনকে কঠোর হতে হবে। সামাজিকভাবে আমরা যারা সমাজে বসবাস করি, যারা সমাজের পরিবারের দায়িত্বশীল, তাদেরও অনেক ভূমিকা আছে। কিন্তু সবকিছুর মধ্যে রাজনীতি টেনে আনা এবং রাজনীতির প্রতিহিংসাকে সামনে নিয়ে আসা এবং রাজনৈতিক কারণে এবং নানান রকম সাম্প্রদায়িক কাঠ খেলা, এইগুলো কিন্তু আমরা চাই না। আপনি দেখবেন যে সম্প্রতি আরো কয়েকটা জায়গায় কিন্তু লালমনিরহাটেও কিন্তু নানানভাবে চক্রান্ত করে খুব সুদূর প্রসারী ঠান্ডা মাথায় সাম্প্রদায়িক কাঠ খেলার সৃষ্টি করা হচ্ছে। আমার এই ভিডিও থেকে আমি একটাই আপিল জানাতে চাই, একটাই আপিল করতে চাই সবার কাছে, কেউ এইসব সাম্প্রদায়িক চক্রান্তের ফাঁদে পা দিবেন না, কেউ আইন হাতে তুলে নেবেন না। ঘটনা ঘটলে পুলিশকে খবর দেন, আইন হাতে সোপর্দ করেন। কেউ মব জাস্টিস করা, কাউকে পেটানো, এই কাজটা করবেন না। এই কাজটা করলে কিন্তু যারা এই দেশে একটি খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা লাভবান হবে। জাতি হিসাবে, নাগরিক হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে চাই। বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে, সব দল মতের লোক মিলেমিশে আমরা বাংলাদেশে ভালোভাবে থাকতে চাই। এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমাদের অনেক সমস্যা আছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এগুলো আমরা দূর করতে চাই। সবাই ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমরা নিজেরা ঝগড়া করে এটা সালিশ করার জন্য বাইরের কাউকে ডেকে আনবো না। আমরাই ঠিক করব। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মে বর্ণের লোক, আমরা বাংলাদেশী নাগরিক। প্রত্যেকের সমান অধিকার। কারো অধিকার খাটো করে দেখা যাবে না এবং উস্কানি সৃষ্টি করা যাবে না। এটাই বলতে চেয়েছি। আশা করব কুমিল্লার মুরাদনগরে এই ঘটনার প্রকৃত ঘটনা সামনে আসবে এবং আমরা যারা সাংবাদিক আছি তারা সাংবাদিকতা করব। সোশ্যাল মিডিয়ায় কোনো সম্পাদক থাকে না, ওর দায়িত্বশীল কেউ থাকে না, যে যার মতো করে করছে ভিউ বাড়ানোর জন্য, প্যানিক সৃষ্টি করার জন্য। আমরা সেদিকে পা দেব না। আসেন আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।